সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস। এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। অপরদিকে সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন। আরও থাকছে, দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা। সবশেষে থাকছে, ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত, ১০ জনের প্রাণহানি। এবং খেলার সংবাদে শুনুন, বাতিল হয়েছে মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস। পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে, তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই মূল্যায়নের নাম ওভারম্যাচ ব্রিফ। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা এবং দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে। প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে। এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে। চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন সম্ভবত ২০২৭ সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে। চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণতরী এবং অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে। প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায় যে মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে সক্ষম। সবশেষে বলা হয়েছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী হুলিয়াপয়েলের উত্তর পশ্চিমে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। হুলিয়াপয়েল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। এর আগে গত ১ ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতির সম্পর্কে অবহিত করেন। সেই সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন, রুশ বাহিনী হুলিয়াপয়েল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। তবে ইউক্রেন দুদিন পরই এই দাবি অস্বীকার করে। ইউক্রেনীয় মার্কিন সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, রুশ সেনারা হুলিয়াপয়েলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, হুলিয়াপয়েল ফ্রন্টে হুলিয়াপয়েল শহর সহ ৩টি বসতির দিকে রুশ বাহিনীর চালানো ১৯টি হামলা তাদের সেনা প্রতিহত করেছে। তবে বিবৃতিতে ভারভারিভকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি। এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অপরদিকে সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার এ সবচেয়ে ভয়াবহ হামলা এটি। স্থানীয় সময় রোববার ২০২৪ ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা।
হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় 2000 মানুষ। সোমবার একটি সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী 50 বছরের বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার 24 বছরের ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। সিডনির জনাকীর্ণ সমুদ্র সৈকতে অ্যালোপাথারি গুলির ঘটনা অশুভ ইহুদি বিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা তন্ত্রবাদী ইহুদি বিদ্বেষী অশুভ তৎপরতা যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত এনেছে। এই ধরনের জঘন্য হিংসা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই বলে তিনি জানান। এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স প্রধানমন্ত্রী অ্যালবানিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলেও জানান তিনি। সিডনির পুলিশ কমিশনার বলেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে তন্ত্রবাদী হামলা হয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, হামলাকারীরা সুরক্ষা সংস্থার নজরে ছিল কিনা এ বিষয়ে এখনই কিছু বলা সময়োপযোগী নয়। অস্ট্রেলিয়ার এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত আছে। হামলার পর নিউ ইয়র্ক, বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকাহ অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে। আরও থাকছে, দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদর্শী জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। জ্বলছে উপত্যকার বিশাল অংশ। স্থানীয় প্রশাসনের বরাদ্দে দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে গিয়েছিলেন 4 জন স্থানীয় ট্রেকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন। জুকোতে ট্রেকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা। তারপর তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার 1.3 বর্গ কিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। বর্তমানে কতখানি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শুষ্ক আবহাওয়া ও জোর বাতাসের কারণে প্রতি মুহূর্তে বাড়ছে আগুন। জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে এসেছিল। কিন্তু জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে তা দুর্গম। খাড়া ঢালের কারণে সেখানে সড়ক পথ নেই। ফলে দমকলের গাড়ি, দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি সেখানে পৌঁছতে পারেনি। নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, সড়ক পথ না থাকায় দাবানল নেভাতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামবে। ওই হেলিকপ্টার থেকে পানি ছেটানো হবে দাবানল পীড়িত অঞ্চলে। স্থানীয় বাসিন্দা, ট্রেকার ও পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাগাল্যান্ডের রাজ্য সরকার। এবং সবশেষে থাকছে, ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত, 10 জনের প্রাণহানি। ফ্যালেস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুসের বরাদ্দে এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্র সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়া জনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ এবং রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনও বড় ধরনের বাধার মুখোমুখি হচ্ছে। এছাড়া ইসরায়েল অনেক জরুরি অস্ত্রকে দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়েল ইউজ পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 70,000-এরও বেশি ফ্যালেস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই সময়ে আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও এই সহিংসতা জারি রেখেছে দখলদার বাহিনী। গত 10ই অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে অন্তত 386 জন ফ্যালেস্তিনি নিহত এবং 1018 জন আহত হয়েছেন। এবং খেলার সংবাদে শুনুন, বাতিল হয়েছে মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ।
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে নির্ধারিত সাক্ষাৎ সোমবার 15 ডিসেম্বর বাতিল হয়েছে। তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ইন্ডিয়া ট্যুরে মেসির অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করার কথা ছিল। 21 মিনিটের প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের বিদেশ সফরে যাচ্ছেন। তার সফরের মধ্যে রয়েছে জর্ডান, ইথিওপিয়া ও ওমান। ভারত ছাড়ার আগে তিনি জানান, এই 3 দেশে ভারতের দীর্ঘকালীন সম্পর্ক এবং ব্যাপক দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে। মেসির 3 দিনের ভারত সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার আগমনে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরবর্তী 2 শহর হায়দ্রাবাদ ও মুম্বাইতে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। সফরের সমাপ্তি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে।